আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ওভার দি কাউন্টার ড্রাগস বা মেডিসিন। ব্যাপারটা হলো সেই সব ওষুধের বিষয়ে আমরা কথা বলবো যা আপনারা ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই পান। মূলত এই নিয়েই আজকের আলোচনা। ওটিসি ওষুধ খুব কমন একটি টার্মিনোলজি সারা পৃথিবীতে। আমরা জানি ওষুধ তো প্রেসক্রাইব হয়, ডাক্তারবাবুরা রোগের ঘটনা শোনেন এবং যেটা সব থেকে ভালো ওষুধ মনে হয় তাই প্রেসক্রাইব করেন। কিন্তু সারা পৃথিবীতেই এটা আছে যে অনেক রোগের জন্য নানা কারণে মানুষ ডাক্তারবাবু অবধি পৌঁছাতে পারে না, বা এটা এত খরচা সাপেক্ষ হয়ে যায়। সেই জন্য কিছু কিছু ওষুধ কাউন্টার থেকেই পাওয়া যায়, এমনি দিয়ে দেয়। আপনি দোকানে গিয়ে চাইলেই দোকানদার দিয়ে দেবে, জ্বর হয়েছে বললে প্যারাসিটামল দিয়ে দেয়। এটার একটা উদাহরণ মাত্র। এরকম বহু ওষুধ সারা পৃথিবীতে এই ব্যবস্থাটা এক্সিস্টিং চলে। এক এক দেশ এক এক রকম ভাবে এই বিষয়টাকে নিয়ে তাদের মতো করে সাজায়। কিন্তু মূল কথা হলো ওভার দি কাউন্টার ড্রাগস বা মেডিসিন হচ্ছে সেই সমস্ত মেডিসিন যা আপনারা বা আমরা সরাসরি ওষুধের দোকানে গিয়ে বা ফার্মেসিতে গিয়ে উইদাউট এনি প্রেসক্রিপশন, কোনো প্রেসক্রিপশন ছাড়া পেতে পারি। খুব ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। আমি বলবো না, ওটিসি তাই যেখানে আপনি কোনো প্রেসক্রিপশন নেবেন না, মুখে বলবেন। এই যে বিষয়টা যে পুরনো প্রেসক্রিপশন আছে আমি সেটা দিয়ে কি ওষুধ পেতে পারি, এই বিষয়টা যেমন ইংল্যান্ডে আছে, আপনার ইউকেতে ওরা রিফিলিং করে দেয়, মানে প্রেসক্রিপশনে ডাক্তারবাবু লিখে দেন যেটা 4 বার রিফিলিং করা যাবে। তার মানে ওই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো, ধরুন 4টে ওষুধ লিখেছেন ডাক্তারবাবু, 4 বার আপনি ডাক্তারবাবুর কাছে না গিয়ে ওষুধের দোকানে গেলে ওষুধ দিয়ে দেবে ফার্মাসিস্ট। ফলে এটা কিন্তু আদপে প্রেসক্রিপশন মেডিসিনই হলো, এটা কিন্তু ওটিসি হলো না, এটা প্রেসক্রিপশন মেডিসিন। ওটিসি একদম নির্ভেজাল, যা বুঝি দোকানে যাব, দোকানদারকে বলবো আমার এই অসুবিধা হচ্ছে, আমার গলাটা একটু ব্যথা করছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগছে, বা আমার একটু পেটে ব্যথা করছে। দোকানদার ওই শুনেই আমাকে ওভার দি কাউন্টারের এপার থেকে ওপারে আমাকে ওষুধ দেবে। এ খুব ভালো বিষয়। সেটা হচ্ছে ব্যথার ওষুধ অনেকগুলোই কিন্তু ওটিসি ড্রাগস, ওটিসি মেডিসিন আপনি বিনা প্রেসক্রিপশনে পাবেন। কিন্তু আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে ব্যথার ওষুধ বা NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, আমরা আমাদের বিজ্ঞানের পরিভাষায় বলি। এই ওষুধগুলোর কিন্তু বিভিন্ন শরীরের যে বিভিন্ন অর্গানগুলো আছে তার উপরে খারাপ প্রভাব আছে। আপনি একদিন খেলেন, দুদিন খেলেন, হয়তো কিছু হবে না, কিন্তু এইসব ওষুধ যদি দীর্ঘমেয়াদী খাওয়া যায় ডাক্তারবাবুর অ্যাডভাইস ছাড়া, বহু জিনিস হতে পারে। যেমন আপনার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, পেপটিক আলসার হতে পারে, পেপটিক পারফোরেশন হতে পারে। তেমনি এই ওষুধ আপনার কিডনি ফেলিওর করতে পারে। আমাদের এই যে কিডনি নিয়ে আজকাল এত বড় সমস্যা, প্রচুর পেশেন্ট কিডনির অসুখ নিয়ে আসছেন, তার একটা কারণ হচ্ছে এই অনিয়ন্ত্রিত বিনা অ্যাডভাইসে এই ব্যথার ওষুধ, র্যাম্প্যান্ট ব্যথার ওষুধ খাওয়া। এটা উচিত না। এই যে আমরা অনিয়ন্ত্রিত বা একদিনের জন্য অ্যান্টিবায়োটিক খেলাম, এতে অ্যান্টিবায়োটিকটাও কাজ করে না। এর একটা নির্দিষ্ট ডোজ থাকে, নির্দিষ্ট সময় থাকে, কটা করে দিনে খাবেন, কদিন খাবেন, তবেই ওই ওষুধটি ওই বাগসের ওপরে বা ভাইরাসের ওপরে বা ব্যাকটেরিয়ার ওপরে, এদের উপরে কাজ করে। 2-3 দিন এই ধরনের ওষুধ খেলে যেটা হয়, শরীরের মধ্যে যে মাইক্রোবগুলো আছে তারা এই ওষুধটার প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়। তাতে 1 নম্বর হচ্ছে আপনার রোগটা ভালো করে সারবে না। 2 নম্বর হচ্ছে যে আপাত দৃষ্টিতে আপনি মনে করবেন কম হলো, কিন্তু হলো না, ওটা রয়ে গেল শরীরের মধ্যে। 2 নম্বর হচ্ছে এই মাইক্রোবগুলো রেজিস্ট্যান্ট হতে শুরু করে দিল আপনার শরীরে। 3 নম্বর হলো আপনার এর পরে যদি এই রোগ হয় এবং ডাক্তারবাবু এইসব অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন, তাহলে আপনার কাজ করবে না।
এবং চতুর্থত হচ্ছে যে সেই সময় এই পয়সা, অর্থ, ওষুধ আপনি তো বুঝতে পারবেন না কতগুলো অ্যান্টিবায়োটিক আপনার রেজিস্ট্যান্ট, আপনি আবার খাবেন বা ডাক্তারবাবু প্রেসক্রাইব করবে যতক্ষণ না মনে হবে যে এটা রেজিস্ট্যান্ট হয়েছে। তো অর্থটা নষ্ট হবে, কোনো কাজ হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে এই 2 দিন 3 দিন এইসব অ্যান্টিবায়োটিক খেলে পরে এর নানা ধরনের অন্যান্য এফেক্ট হতে পারে। অ্যান্টিবায়োটিক যেমন একটি বিশেষ মাইক্রোবকে বা বিশেষ ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এগোয়, সাথে সাথে এরাও তো কেমিক্যাল সাবস্টেন্স, এদেরও শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া বা ক্ষতিকারক প্রতিক্রিয়া হয়। আমরা সেগুলো সম্পর্কে সাধারণ মানুষ সচেতন নই, সুতরাং এটা একেবারেই করা উচিত না। ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করেন, সেটা সাইন সিমটম দেখে হতে পারে, মানে আপনার কাছ থেকে শুনে বা আপনাকে পরীক্ষা করে হতে পারে, অথবা আপনাকে ল্যাবরেটরি টেস্ট, অন্যান্য টেস্ট, এক্সরে করতে বলতে পারেন। এই সমস্ত কিছু করে আলটিমেটলি আপনার রোগটা নির্ণয় করা হবে এবং ডাক্তারবাবুরা সেই রোগের যে ওষুধ প্রেসক্রাইব করবেন। এটা হচ্ছে ডাক্তারবাবুদের কাজ। আর ফার্মাসির ডেফিনেশন যদি আপনি দেখেন, ফার্মাসির ডেফিনেশন একদম, সেটা হচ্ছে ইট ইজ দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ কম্পাউন্ডিং অ্যান্ড ডিসপেন্সিং ড্রাগস। তার মানে ফার্মাসিস্টরা ওষুধটা বানাবে এবং সেই ওষুধটা মানুষকে ডিসপেন্স করবে। ওষুধের দোকানে গেলে দেখুন না, ফার্মাসিস্টরা কি করে, ডিসপেন্স করে। ডাক্তারবাবু প্রেসক্রিপশন নিয়ে আপনি গেলেন, উনি দেখলেন 5টা ওষুধ দিয়েছে, ওনার স্টোর থেকে 5টা ওষুধ বার করে আপনার হাতে বুঝিয়ে দেন। সো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। দুজনের জ্ঞান, দুজনের স্বীকৃত বিদ্যার প্রয়োগ সমাজে এবং রেগুলেটরি এবং আইনগত বৈধতা সম্পূর্ণ আলাদা। Not only for paracetamol, it is applicable for number of drugs. আমরা প্যারাসিটামলটা খুব বেশি ব্যবহার করি, বিশেষ করে ওটিসি হিসাবেও বাড়িতে প্রত্যেকে রেখে দেন। আর প্যারাসিটামল 1 নম্বর হচ্ছে এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এর বেসিক কাজ হচ্ছে যে এ আপনার জ্বর কমাবে, সাথে সাথে এ ব্যথাও কমায়। বিদেশে প্যারাসিটামলকে প্রথম ইউজ করা হয় প্রাথমিক হিসাবে ব্যথা কমানোর জন্য, আর আমাদের দেশে প্যারাসিটামল ইউজ হয় প্রাথমিকভাবে জ্বর কমানোর জন্য। এইবার প্যারাসিটামল যদি আবার সেই অনিয়ন্ত্রিত খান এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া খান, প্যারাসিটামল আপনার শরীরে গিয়ে প্রাথমিকভাবে আপনার স্টমাকের মধ্যে যে আপনার কোষগুলো আছে সেগুলোকে মেরে ফেলে। আপনার দেখবেন অনেকেরই এই প্যারাসিটামল, আইবুপ্রোফেন ব্যথার ওষুধ খেলে অ্যাবডোমেনের আপার অংশে ব্যথা শুরু হয়, অনেকে খেতে পারেন না। দ্বিতীয় হচ্ছে সেখানে ঘা তৈরি হয় বেশি খেলে, ফুটো হয়ে যেতে পারে। আবারও প্যারাসিটামল লিভারকে ক্ষতি করে। প্যারাসিটামলটা যে শরীরের মধ্যে থেকে মেটাবলিজম হয়ে বেরিয়ে যায় সেটা বেসিক্যালি হয় লিভারে। সেই জন্য প্যারাসিটামল বেশি ক্ষতিকারক ফর দি চিলড্রেন। আমরা বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল ইউজের সময় খুব কেয়ারফুলি ইউজ করতে বলি, বড়দের ক্ষেত্রেও, কারণ দেখুন ওষুধ যখন মানুষ খায়, নানা রকম মানুষ থাকে, অনেকেরই লিভার কম্প্রোমাইজড হয়। আজকাল প্রচুর মানুষ দেখা যাচ্ছে যাদের ফ্যাটি লিভার নিয়ে আসছেন। তার মানে কি? তার মানে লিভারের যে নর্মাল কাজ করার ক্ষমতা, সেই ক্ষমতাটা থাকে না, কমে যায়। ফলে লিভার খুব ভালো করে যে এগুলোকে মেটাবলিজম করতে পারে তারে ব্যাহত হয়। সুতরাং আমি বলবো নিশ্চয়ই ঠিক আছে, অসুবিধা হলে খাবেন, কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। ভালো প্রশ্ন, খুব কমন এগুলো বিক্রি হয়। এগুলো অনেকটাই নিউট্রাসিউটিক্যালস বা ওটিসি ড্রাগ, আপনি দোকানে গেলেই পাবেন। আমরা নানা রকম খাই, মাল্টিভিটামিন খাই, আমরা জিনসেং খাই, আমরা ক্যালসিয়াম খাই, বহু জিনিস খাই আমরা। তো প্রাথমিকভাবে আমি বলবো খাওয়া উচিত, বিশেষত একটা বয়সের পরে। মাঝে মাঝে তো খাওয়া উচিতই, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এটাও ঠিক, খাওয়া যেমন উচিত তেমনি যদি বেশি খাওয়া হয়ে যায় তাহলে টক্সিসিটি ডেভেলপ করে। একদম এই ধরুন আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খেলেন, ইট মে লিড টু রেনাল স্টোন। কদিন বাদে দেখা গেল আপনার কিডনিতে স্টোন ধরা পড়লো। সুতরাং নিশ্চয়ই খান, খাওয়া ভালো, কিন্তু তারও একটা মাত্রা আছে।
তারও একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা চিকিৎসক আপনাকে পরিষ্কার করে দেবে এবং তার প্রয়োজনে আপনাকে পরীক্ষাও করতে হতে পারে। আমরা অনেক সময় ভিটামিন D3 আজকাল পরীক্ষা করাই, আমরা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন পরীক্ষা করাই। কেন করাই? এই এগুলো আমাদের শরীরে ন্যাচারাল কনস্টিটিউয়েন্টস, আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট বলি। মানে আমরা যেমন ভাত ডাল তরকারি খাই, এর মধ্যেই এগুলো থাকার কথা। কম হয়ে যায় নানা কারণে বয়সের সাথে সাথে, তখন এগুলোকে বাইরের থেকে দেওয়া হয়। ভালো, কিন্তু আবারও চেষ্টা করবেন যে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে। এখন কাশির ওষুধের কম্পোজিশন নানা রকম হয়। কাশির ওষুধের মধ্যে অনেক সময় কোডিন থাকে, আজকাল কমিয়ে দিচ্ছে। নানা ধরনের অ্যান্টি-টাসিভ, অ্যান্টি-কাফ, মিউকোলাইটিক গলিয়ে দেবে বলে। এগুলো বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানে যে ভীষণভাবে বৈজ্ঞানিকভাবে সমাদৃত তা নয়। আবারও দেখা যায় মানুষ এগুলো খেলে মানুষের যে কমপ্লায়েন্স, মানুষের ভালো লাগাও তো একটা বিষয়, তারা মনে করে, কারণ মানসিক অংশ একটা বিষয় রোগ প্রতিহত করা বা উপশম করার ক্ষেত্রে। ফলে মানুষ এগুলোকে খুব পছন্দ করে, সেই জন্য ডাক্তারবাবুরা অনেকেই এগুলো প্রেসক্রাইব করেন। কিন্তু কাশির ওষুধ, আমি আবারও বলবো, সাধারণভাবে ইজ নট অ্যাট অল এ রেশনাল প্রেসক্রিপশন। কাশির ওষুধে খুব ভালোভাবে বৈজ্ঞানিক সম্মতভাবে এটা প্রমাণ হয় না যে এরা খুব পরিমাণে উপকার করে মানুষের। দেখুন, আমরা যখন ছাত্র ছিলাম তখন পিডিয়াট্রিক্স জেনারেল মেডিসিনের একটা অংশ ছিল। তখন আমাদের সময় পড়ানো হতো যে বাচ্চাদের খালি ডোজটা কম করে দিলেই হবে। অনেক পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে। পিডিয়াট্রিক্স আলাদা সাবজেক্ট হয়েছে, তার মধ্যে নিওনেটোলজি আবার আলাদা সাবজেক্ট হয়েছে। বর্তমান বিজ্ঞান এটাকে স্বীকৃতি দিয়েছে যে বাচ্চাদের শরীর, তার গঠন, তার ফিজিওলজি, তার বায়োকেমিস্ট্রি ইজ টোটালি ডিফারেন্ট দ্যান অ্যাডাল্টস। তার মানে যে ওষুধ বড়দের কাজ করবে সে ওষুধ বাচ্চাদের কাজ করবে ভেবে আমরা যদি কম করে খাওয়াই, আমরা ভুল করছি। সুতরাং এটা যেহেতু একটি বিশেষ বিজ্ঞান, আমার মতে বাচ্চাদেরকে চিকিৎসা করানোর জন্য পিডিয়াট্রিশিয়ান বা নিওনেটোলজিস্ট তাদের উপরই ভরসা করা উচিত, কারণ তারা এই বিষয়ে বিশেষজ্ঞ। তা না হলে ওষুধ বাচ্চার ক্ষেত্রে নানা ধরনের গন্ডগোলের সৃষ্টি করতে পারে। দেখুন, আমি বলবো, আমি তো নিজে ওষুধ ব্যবহারে যতটা কম করা যায় তাতে বিশ্বাস, কারণ আমার মতে প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে, তো প্রকৃতির একটা খুব বড় রোল আছে আমাদের সুস্থ রাখার ক্ষেত্রে। কিন্তু মানুষ হিসাবে আমাদেরও কিছু রোল আছে, সেটা হচ্ছে যে সুস্থ লাইফস্টাইল মেনটেন করা, নানা রকম ভালো করে হাত ধোয়া, নখ কাটা, স্নান করা ভালো করে, এগুলো খুব ভালো হ্যাবিট করা, প্রচুর পরিমাণে জল খাওয়া, তার সাথে সাথে পরিমিত খাবার, ঠিক সময়ে খাবার, এই যে স্ট্রেসটাকে ম্যানেজ করা, প্রফেশনটাকে কিভাবে আমি মডিউলেট করে নিয়ে আমি ফ্রেন্ডলি করে নিতে পারি সেইভাবে ডিজাইন করা। তবে যখন মনে হবে যে বিশেষত বয়স বাড়ার সাথে সাথে আপনাকে ওষুধের সাহায্য নিতেই হবে, এবং সেক্ষেত্রে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ রাখা, খাদ্যাভ্যাসটাকে একটা রেগুলার ফর্মে নিয়ে আসা, রাফেজ খাওয়া। ছোটবেলায় কেউ এত ভালো করে বলবেন আপনি রাফেজ খান, কিন্তু একটু বয়স হয়ে গেলে আপনি রাফেজ খেলে বুঝতে পারবেন তার উপকারিতা। Constipation is a common problem for a geriatric age group of patient. আবার প্রোটিন ছোটবেলায় খান, আপনি রেড মিট খান, পাঁঠার মাংস খান, কেউ কিছু বলবে না, সবাই আনন্দ পাবে। কিন্তু একটু বয়স হলেই আপনাকে বুঝতে হবে এটা আর আপনার পক্ষে উপকারী নয়, অপকারীর দিকে যাচ্ছে। বেশিরভাগ মানুষ হাইপারটেনশনে ভোগেন, কার্ডিয়াক প্রবলেম হয়, রক্তের প্রবলেম হয়, নানা ধরনের প্রবলেম হয়। ফলে এই সব জিনিসগুলো যতটা সম্ভব কমিয়ে, খাবেন না তা নয়, নিশ্চয়ই খাবেন, আর ওষুধ ঠিক মতো খাবেন, যতটুকু আপনার যা লাগবে। আপনি ডায়াবেটিক যদি হন, আপনাকে খেতেই হবে। এই ব্যালেন্স করে চলা, কোনোটাই অ্যাবসলিউট না, কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের খাদ্যাভ্যাস, নিজের নর্মাল লাইফস্টাইল ডেভেলপ করানো। থ্যাংক ইউ। ফলো করুন বর্তমান।